সিনেমার শুরুতে আমাদের একটা স্পেস শাটল দেখানো হয়। স্পেস শাটল বলতে আপনি স্পেসশিপই বলতে পারেন। আর ওই স্পেসশিপটি পৃথিবী থেকে পাঠানো হয়েছিল ক্লিন্টন নামে একটি গ্রহে। আর ওই গ্রহ থেকে 4টা প্রাণের স্যাম্পল নিয়ে ওই স্পেসশিপটি পৃথিবীতে ফেরত আসছিল। কিন্তু পথিমধ্যে ওই স্পেসশিপটিতে অতিরিক্ত গতির কারণে বাতাসের ঘর্ষণে আগুন লেগে যায়। আর তারপর সেই স্পেসশিপটি মালয়েশিয়ার একটি জঙ্গলে বিধ্বস্ত হয়। যাই হোক, ওই স্পেসশিপটিকে পাঠিয়েছিল লাইফ ফাউন্ডেশন। তো তারা জানতে পারে ওই স্পেসশিপটি মালয়েশিয়াতে বিধ্বস্ত হয়েছে। তো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলে নিচ্ছি, এই স্পেসশিপটিতে 4 প্রজাতির সিম্বিওট নামে একটা প্রাণী ছিল। মানে ক্লিন্টন গ্রহের ওই প্রাণীদের সিম্বিওট বলা হয় আর কি। তো এর মধ্যে এক ধরনের সিম্বিওট স্পেসশিপের পাইলটের শরীরে ঢুকে পড়ে। মানে এই সিম্বিওট গুলো বা ওই গ্রহের ওই প্রাণীগুলো কোনো মানুষের শরীরে ঢুকতে পারতো। তো এরপর যখন পুলিশ আসে, সেখানে 3টি সিম্বিওট প্যাকেট করাই পায়, মানে কাচের জারেই পায়, কিন্তু বাকি সিম্বিওটকে তারা পায় না। কিন্তু পরে যখন অ্যাম্বুলেন্স দিয়ে ওই পাইলটকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমরা দেখি অ্যাম্বুলেন্সটি বিধ্বস্ত হয়। আর ওই অ্যাম্বুলেন্সের ভেতর ওই পাইলটের শরীর থেকে ওই সিম্বিওটটি মালয়েশিয়ান একটা নারী পুলিশের ভেতরে প্রবেশ করে। আর তখন আমরা দেখতে পাই ওই সিম্বিওটটি ওই পাইলটের শরীরে যে লাইফ ফাউন্ডেশন লেখা ছিল সেটাও সে দেখে। এর মানে বোঝানো হয় ওই সিম্বিওট গুলো খুবই বুদ্ধিমান এবং তারা বুঝে গিয়েছে কারা তাদের পৃথিবীতে ধরে নিয়ে এসেছে। তো এই দৃশ্যটি এখানেই শেষ হয়। তো এর পরের দৃশ্যে আমরা একটা ছেলেকে দেখি যার নাম হচ্ছে অ্যাডি। আর সে অনেক নাম করা একটা সাংবাদিক ছিল। যাই হোক, সে হচ্ছে আমেরিকার একটা সাংবাদিক। আর তার কোম্পানি তার উপর খুবই খুশি ছিল, কারণ সে অনেক ভালো নিউজ কভারেজ করতে পারতো। মানে টপ ক্যাটাগরির সাংবাদিক ছিল আর কি। আর সে তার ফিয়ন্সি মানে বাগদত্তার স্ত্রীর সাথে বসবাস করত। আর তার বাগদত্তার স্ত্রী কিন্তু আবার কাজ করতো সেই লাইফ ফাউন্ডেশনে, মানে যারা ওই স্পেসশিপটি পৃথিবীর বাইরে পাঠিয়েছিল। তো তারপর আমরা দেখি সকাল হয়ে গিয়েছে আর অ্যাডি রেডি হয়ে অফিসে যাচ্ছে। আর তার বস তাকে বলছে, তুমি অনেক ভালো কাজ করো, আর আজকে তোমাকে আমি অনেক বড় একটা কাজ দিতে চলেছি, আর যে কাজটি তোমাকে অবশ্যই ভালো মতো করতে হবে। আসলে আজকে তুমি সাক্ষাৎকার নিবে হচ্ছে লাইফ ফাউন্ডেশনের মালিকের, আর যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই প্রশ্ন করবে। আজে বাজে বা এমন কোনো প্রশ্ন করবে না যার জন্য তুমি আমি দুজনই সমস্যায় পড়ি। সে হচ্ছে আমাদের শহরের সবচেয়ে ধনী ব্যক্তি। এখানে গিয়ে কথাবার্তা হিসেব করে বলো। তুমি জাস্ট তাকে এসব ব্যাপারে জিজ্ঞেস করবে যে সে কেন স্পেসশিপ পাঠিয়েছিল, আর স্পেসশিপে করে অন্য পৃথিবীর প্রাণীর স্যাম্পল নিয়ে আসার কারণ কি। আর এর বাইরে তুমি কিন্তু তাকে কোনো খোঁচা মারা কথা বলবে না, কারণ এই শহরের সবাই জানে সে খুবই ধনী এবং খুবই খারাপ লোক। মানে বুঝতেই পারছেন, সাংবাদিক কোম্পানির মালিকই তাকে ভয় পাচ্ছে। তো যাই হোক, এডি তার বসকে বলে, ঠিক আছে আপনি চিন্তা করবেন না, আমি ভালো মতোই তার সাক্ষাৎকার নেব এবং শুধুমাত্র আপনার দেওয়া প্রশ্নগুলোই করব। তো আমরা দেখি রাতে এডি তার বাড়িতে ফিরে আসে আর তার সামনে তার বাগদত্তার ল্যাপটপ ছিল। তো ল্যাপটপে তখন একটা মেল আসে যেটা তার বাগদত্তার স্ত্রীর লাইফ ফাউন্ডেশন থেকে এসেছিল। আর ওই ফাউন্ডেশনে তার স্ত্রী যে বান্ধবী রয়েছে সে এই মেলটা করেছে। তো ওই মেলে লেখা ছিল, আমাদের লাইফ ফাউন্ডেশনের কোনো কিছুই ঠিক নেই। এরা এক্সপেরিমেন্টের নামে বা নতুন কিছু গবেষণার নামে এই ফাউন্ডেশনের লোকদের প্লাস সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, এবং কি তারা বাইরের পৃথিবী থেকে যে প্রাণীগুলো নিয়ে এসেছে সেগুলোর এক্সপেরিমেন্টের জন্য তারা আমাদেরও ব্যবহার করতে পারে বা কোনো মানুষের ক্ষতি করতে পারে। এছাড়াও সেই ইমেইলে অন্য গ্রহ থেকে কি কি প্রাণী আনা হয়েছে এটা সম্পর্কে পুরো এক্সপেরিমেন্ট এবং ডিটেইলস তথ্য দেওয়া ছিল। মানে এই প্রাণীগুলো নিয়ে কি করা হবে প্লাস মানুষদের সাথে কি করা হতে পারে সবকিছু এখানে ছিল। তো এটি যখন জানতে পারে তখন সে খুব চিন্তিত হয়ে যায় এবং সে ভাবে এটা নিয়ে আমাকে অবশ্যই কিছু করতে হবে। যাই হোক, এরপর সকালে আমাদের ওই লাইফ ফাউন্ডেশন কোম্পানির সিইও এবং মালিক ড্রেককে দেখানো হয়। আর মজার ব্যাপার হচ্ছে, সিনেমাতে তো তার নাম ড্রেক, বাস্তবে তার নাম হচ্ছে রিয়াজ আহমেদ। যাই হোক, ওই সকালে তিনি বাচ্চাদের সাথে একটা সেমিনারে ছিলেন আর সেখানে তিনি বলেন যে সবাই মাটির নিচে এবং পানির নিচে গবেষণা করে, কিন্তু আমি চাই ডিফারেন্ট কিছু করার জন্য। আমি বিলিয়ন ডলার খরচ করে আকাশে গবেষণা করছি, যাতে সেখান থেকে নতুন কোনো প্রযুক্তি নতুন কোনো প্রাণীর উপর আমরা গবেষণা করতে পারি। আর তখনই সেখানে এডি আসে, কারণ এডির সাথে তার সাক্ষাৎকারের ব্যাপারটি আগেই অ্যাপয়েন্ট করা ছিল। তো এরপর তাদের সাক্ষাৎকার শুরু হয়। আর প্রথমে এডি তাকে সাধারণ প্রশ্ন করলেও পরে আস্তে আস্তে এডির প্রশ্ন এক্সট্রিম পর্যায়ে চলে যেতে থাকে। আর এডি বলে, আপনি এক্সপেরিমেন্টের জন্য সাধারণ মানুষদের জীবন নিয়ে খেলেন এবং আপনার এক্সপেরিমেন্টের জন্য অনেক সাধারণ মানুষের জীবনও গেছে, এমনকি আপনার অফিসের অনেক কর্মচারীদের আজ পর্যন্ত খবরই পাওয়া যায়নি। তো তাদেরও কি এক্সপেরিমেন্ট করে গুম করে ফেলেছেন, মানে এই টাইপ প্রশ্ন করে। আর তখন লাইফ ফাউন্ডেশন কোম্পানির মালিক ড্রেক মারাত্মক রেগে যায় এবং বলে আর সাক্ষাৎকার দেবে না। আর তারপর সিকিউরিটি গার্ড এসে এডিকে সেখান থেকে বের করে দেওয়া হয়। আর এরপর এডি সরাসরি তার অফিসে চলে আসে আর তার বস তার উপর খুবই রেগে যায় এবং বলে, আমি নিষেধ করা সত্ত্বেও তুমি কেন তার সাথে টক্কর দিয়েছো? তুমি জানো উনি কত ধনী, উনি যদি চায় তাহলে আমার এই অফিস কিনে উনি তার গাড়ির গ্যারেজ বানাতে পারে। এবং বস বলে, সরি এডি, তোমার জন্য আমার কিছু করার নেই। এই কথা বলে বস তাকে চাকরিচ্যুত করে। আর অন্যদিকে আমরা দেখি এডির বাগদত্তার স্ত্রী, তাকেও চাকরি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আর এটা করা হয়েছে কিন্তু এডির জন্যই। তো এডির বাগদত্তার স্ত্রী খুবই রেগে যায় এডির উপর এবং বলে, তোমার সাথে আমার ব্রেকআপ, আর তোমাকে আমি অবশ্যই বিয়ে করবো না। তোমার জন্য আমাদের দুজনেরই চাকরি চলে গিয়েছে আর তার উপর আমাদের জীবন সংখ্যাও শুরু হতে পারে। তো এডির বাগদত্তার স্ত্রী এডির থেকে সব সম্পর্ক শেষ করে দিয়ে দূরে চলে যায়। আর তারপর আবার এখান থেকে সেই দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা দেখি মালয়েশিয়াতে রাত হয়ে গিয়েছে এবং বৃষ্টি হচ্ছে। আর মালয়েশিয়ান যে মহিলাটির শরীরে ওই এলিয়েন সিম্বিওস ঢুকেছিল, সে তার শরীরে এনার্জি নেওয়ার জন্য সেখানে কিছু জীবন্ত জিনিস খেতে থাকে। কিন্তু তখনই সেখানকার মানুষ তার উপর আক্রমণ
সেবন করার জন্য উদ্যত হয়। আর তখন ওই সিম্বিওটটি অ্যাক্টিভ হয়ে সেখানে সবাইকে মেরে দেয় আর তারপর অন্য একটা দেহে চলে যায়, কারণ ওই সিম্বিওটের প্রচুর এনার্জি প্রয়োজন হয়, যার জন্য যে দেহে সে থাকে ওই দেহে লাগাতার ক্ষতি হতে থাকে আর এই জন্য তাকে দেহ চেঞ্জ করতে হয় আর কি। মানে ব্যাপারটা এরকমই বোঝানো হয়েছে, মানে ওই সিম্বিওটটি থাকার জন্য শক্তিশালী একটা দেহের প্রয়োজন হয় আর কি। যাই হোক, এর পরের দৃশ্যে আমাদের দেখানো হয় লাইফ ফাউন্ডেশন তাদের একটা এক্সপেরিমেন্ট করছে, যেটা হচ্ছে হলুদ সিম্বিওটের উপর। আর তারা দেখতে যাচ্ছে ওই গ্রহের ওই সিম্বিওটটি, মানে এটা একটা পরজীবী টাইপের জীব, তো ওই জীবটি পৃথিবীর একটা প্রাণীর সাথে কি ধরনের ব্যবহার করে। তো তারা কাচের বক্সে একটি খরগোশ রাখে আর তারপর হলুদ সিম্বিওটটি তার উপর ছেড়ে দেয়। তো প্রথমে অস্বাভাবিক মনে হলেও একটু পরে আমরা দেখি সেই সিম্বিওটটি খরগোশের ভেতরে ঢুকে খুব সুন্দরভাবে খরগোশের দেহের সাথে মানিয়ে নিয়েছে, যার ফলে খরগোশটিকে দেখে আরো শক্তিশালী মনে হচ্ছে। কিন্তু কিছুক্ষণ পর সেই খরগোশটিও মারা যায় আর সেই সিম্বিওটটিও মারা যায়, মানে ওই সিম্বিওটটি তার জন্য যোগ্য হোস্ট বডি পায়নি, মানে তাদের ম্যাচিং করেনি। তো লাইফ ফাউন্ডেশনের সবাই অনেক দুঃখী হয়ে যায়। আর অন্যদিকে এডির চাকরি হারিয়ে মাথা খারাপ ছিল, তো সে গিয়েছে একটা বারে মদ খাওয়ার জন্য। আর সেখানে টিভিতে সে দেখতে পায় লাইফ ফাউন্ডেশনের মালিক ড্রেক আরো একটি স্পেসশিপ পৃথিবীর বাইরে পাঠাতে যাচ্ছে এবং সেখান থেকে আরো কিছু প্রাণীর স্যাম্পল আনতে যাচ্ছে। আর এটা শুনে ড্রেকের খুবই খারাপ লাগে আর তাই সে বাইরে চলে আসে। তো বাইরে আসার পর আমরা একটা গরিব মহিলাকে দেখতে পাই আর সেই মহিলা এডিকে বলে তার কাছ থেকে সংবাদপত্র কিনতে। তো এডি ওই মহিলার কাছ থেকে একটা পত্রিকা কেনে। তো এরপর এডি তার কিছু ওষুধ কেনার জন্য একটি দোকানে আসে, কিন্তু তখনই সেখানে একটা চোর আসে এবং দোকান থেকে টাকা পয়সা জিনিসপত্র নিয়ে যেতে থাকে। কিন্তু এডি চুপচাপ থাকে, কারণ ওই চোরের হাতে পিস্তল ছিল আর তার সাহস ছিল না ওর মোকাবেলা করার। তাই ওটি চুপচাপ তার ওষুধগুলো কিনে সেখানকার বিল পরিশোধ করে ফেরত আসে। আর অন্যদিকে আমরা আবারও লাইফ ফাউন্ডেশনের কোম্পানির মালিক ড্রেককে দেখি, আর এখন সে প্রাণীর বদলে তার অফিসেরই একজন কর্মীকে ব্যবহার করছে এক্সপেরিমেন্টের জন্য। তার আসলে চেক করতে আছে আরেকটি যে সিম্বিওট রয়েছে এই সিম্বিওটটি মানুষের শরীরে খাপ খাওয়াতে পারে কিনা, মানে মানুষের শরীরের সাথে অ্যাডজাস্ট হয় কিনা। তো এরপর যখন মানুষের উপরে এক্সপেরিমেন্ট করা হয় তখন আমরা দেখি এবারও ওই এক্সপেরিমেন্টটি ব্যর্থ হয় এবং ওই সিম্বিওটটি ওই হোস্টের সাথে ম্যাচ করে না, যার জন্য সিম্বিওটটিও মারা যায়, মানুষটিও মারা যায়। তো তখন লাইফ কোম্পানির সিইও ড্রেক খুবই রেগে যায় এবং বলে তোমরা সব কি কাজ করছো, একের পর এক সিম্বিওট মারা যাচ্ছে কিন্তু আমরা সফল হতে পারছি না। আর এখানে উল্লেখ্য এখানে কিন্তু সেই মেয়েটি ছিল যে মেয়েটি এডির বাগদত্তা স্ত্রীকে মেল করে সকল তথ্য ফাঁস করে দিয়েছিল। তো এরপর আমরা দেখি সেই মেয়েটি এডির কাছে এসেছে এবং কি কি ঘটনা ঘটেছে সব খুলে বলে এবং বলে এই ব্যাপারটি অবশ্যই তোমার থামাতে হবে, তুমি উপযুক্ত প্রমাণাদি সংগ্রহ করে এটা অবশ্যই লোকচক্ষুর সামনে নিয়ে আসতে হবে, তা না হলে আরো অনেক নিরীহ মানুষের প্রাণ যাবে। আর তখন এডি বলে আমি চাকরি ছেড়ে দিয়েছি আর আমি এখন কারোর সাথে টক্কর নেওয়ার মতো পজিশনে নেই বা নিবও না। কিন্তু তখন ওই মেয়েটি বলে তুমি বোঝার চেষ্টা করো ওই মালিকটা কিন্তু খুবই খারাপ আর ও আসলে এই পৃথিবীতে থাকতেই চায় না, কারণ ও জানে এই পৃথিবী হয়তো যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে। আর এর জন্য স্পেসে গিয়ে এই ধরনের এক্সপেরিমেন্ট করছে যাতে এমন একটা প্রাণী গ্রহ পায় আর সেখানে প্রাণীগুলো কিভাবে বেঁচে রয়েছে সেই এক্সপেরিমেন্ট করার জন্য ওই প্রাণীগুলোকে এখানে নিয়ে এসেছে, যাতে গবেষণা করে ওই গ্রহে থাকার মতো কোনো কিছু ওরা তৈরি করতে পারে। আর এখান থেকে এটি জানতে পারে যে স্পেস বা আকাশ থেকে 4টি ভেনম আনা হয়েছিল, যার মধ্যে 3টি এখনো ওদের কর্পোরেশনে রয়েছে আর সেগুলো এক্সপেরিমেন্ট করার জন্য সহজ সরল মানুষদের জীবন নিচ্ছে আর একটি আগেই পালিয়ে গিয়েছে। তো এদিকে সে বলে একজন সাংবাদিক হিসেবে তুমি জানো এই তথ্যগুলোকে কিভাবে সংবাদপত্রে আনা যায় বা কিভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায়। আমি চাই আমাদের কোম্পানির মালিকের এই অন্যায় বন্ধ হোক, সাধারণ মানুষের মৃত্যু আমি সহ্য করতে পারছি না। আর তখন এডি বলে আমি সব বুঝতে পেরেছি, তুমি হতাশ হও না, আমি এটা নিয়ে অবশ্যই কিছু একটা করব। তো এরপর এডি ওই মেয়েটির সাথে লুকিয়ে সে লাইফ কর্পোরেশনের ল্যাবে যায় এবং প্রমাণ জোগাড় করার জন্য সেখানকার সবকিছু ভিডিও করতে থাকে। আর তখন সেখানে এডি সেই গরিব মহিলাকে দেখতে পায় যার কাছ থেকে সে সংবাদপত্র কিনেছিল। আর তখন এডির খুবই খারাপ লাগে আর সেই মহিলার জীবন বাঁচানোর জন্য ল্যাবের কাজ ভাঙে। কিন্তু ওই মহিলাটির উপর কিন্তু অলরেডি একটা ভেনম দিয়ে এক্সপেরিমেন্ট করানো হচ্ছিল, মানে তার ভেতরে কিন্তু অলরেডি একটা ভেনম ছিল। তো এরপর ওই ভেনমটি মহিলার শরীর ছেড়ে দিয়ে এডির শরীরে চলে আসে আর আসার সাথে সাথেই এডির শরীরে ওই ভেনমের প্রভাব শুরু হতে থাকে। আর অলরেডি সব গার্ড বুঝতে পারে যে এখানে কেউ এসেছে আর তখন এডি সেখান থেকে পালাতে থাকে। আর যখন এডি পালাচ্ছিল তখন এডি বুঝতেই পারে না তার ভেতরে এত সুপার হিউম্যান স্কিল কিভাবে আসলো, মানে সে অনেক দ্রুত দৌড়াচ্ছিল, অনেক কৌশলগত ভাবে গার্ডদের কাছ থেকে বেঁচে আসছিল। আসলে সবই হয়েছিল ওই ভেনমের জন্য, মানে ভেনম ওর ভেতরে গিয়ে ওকে আরো শক্তিশালী করে দিয়েছিল। তো এরপর যখন এডি বাড়ি ফিরে আসে তখন অনেক বেশি পানি খেতে থাকে এবং ঘরে যত খাবার ছিল সেটাও পুরনো বাসি পচা সব খেতে থাকে, কিন্তু তারপরও তার ক্ষুধার চাহিদা মেটে না আর লাস্টে সে বমি করাই শুরু করে। মানে বুঝতেই পারছেন তার ভেতরে ভেনম রয়েছে আর ভেনমই তার শক্তি সঞ্চারের জন্য এত খেতে যাচ্ছে। তো যাই হোক এডি তার শরীরের পরিবর্তন দেখে অনেক ভয় পেয়ে যায় এবং তার চেহারা বদলাতে থাকে আর সে কি করবে কিছুই বুঝতে পারে না। আর তখন এডি তার বাগদত্তাকে কল করে, কিন্তু তার বাগদত্তা বলে আমি তোমার সাথে তো অলরেডি সম্পর্ক শেষ করে দিয়েছি আর এখন আমি অন্য কারোর সাথে ডেটে এসেছি আর আজকে আমাদের ফার্স্ট মিট, দয়া করে তুমি এখানে এসো না। কিন্তু এডি তারপরেও তার সাথে দেখা করার জন্য সেখানেই চলে যায় যেখানে তার এক্স গার্লফ্রেন্ড রয়েছে এবং সেখানে গিয়ে সে অস্বাভাবিক সব আচরণ করতে থাকে, যেমন রেস্টুরেন্টে থাকা সব খাবার খেতে থাকে কিন্তু বলে আমাকে জীবিত কিছু দাও খাওয়ার জন্য। আর সবাই তার দিকে তখন তাকিয়ে থাকে আর এক
একসময় সে শরীরে অনেক গরম অনুভূত করে আর তখন সেখানে অ্যাকুয়ারিয়ামে নেমে যায়।